মনে পড়েছে? উদ্ভিদ জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, সপুষ্পক আর একটা অপুষ্পক। সেক্ষেত্রে অপুষ্পক যেগুলো, তার মধ্যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই তিন ভাগে ভাগ করা হয়েছিল। থ্যালোফাইটা বলতে শৈবাল ছত্রাক ছিল। ব্রায়োফাইটা আজকে এই ব্রায়োফাইট সম্পর্কে পড়াবো। ব্রায়োফাইট, টেরিডোফাইট, এগুলো। আর সপুষ্পক উদ্ভিদ বলতে তারা গুপ্তবীজী এবং ব্যক্তবীজী দু ধরনের হয়। এখন দেখো, এই যে মস বা ব্রায়োফাইট, এরা সংবহন কলাবিহীন অপুষ্পক উদ্ভিদ, যাদেরকে মস বর্গ ব্রায়োফাইট বলা হয়। মানে এদের সংবহন কলা কোনো থাকেনি। আসলে এর যে অনুন্নত উদ্ভিদগুলো, এদের ক্ষেত্রে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যাবে এরাও থ্যালাস প্রকৃতির, মানে মাটির সঙ্গে যুক্ত হয়ে মাটির সঙ্গে বিছিয়ে অবস্থান করে। এই যে দেখো, ছবিটা দেখতে পাচ্ছ? এই যে দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই এরাও এরকম। এই যে এই ছবিটা দেখো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ না, এই রকম টাইপের। তাহলে কি এরা ঋজুভাবে বা খাড়াভাবে উপরের দিকে উঠেছে? উঠেনি না। কোনো একটা পাথরের উপরে যেন স্টিকারের মতো চিপকে বসে আছে। তাই জন্য এগুলোকে বলা হচ্ছে, এগুলো এক প্রকারের থ্যালোফাইটি, অনুন্নত যেগুলো। কিন্তু এর থেকে যদি উন্নততে একটু যাওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে তারা কিছুটা হলেও মাটি থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। যেমন ফিউনারিয়া, পোগোনেটাম, এদের ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে মাটি ভেদ করে কিছুটা হলেও এরা উপরে ওঠার চেষ্টা করে। এই যে দেখো, এগুলো দেখবে সেই বৃষ্টির সময় ইটের উপরে এগুলো জন্মে যায়। দেখতে পেয়েছো? বোঝা গেছে? এই যে দেখো, মাটি থেকে সোজা হয়ে উপরের দিকে উঠছে। উপরের দিকে একটা রেণুধর জমে আছে। তো এগুলোই হচ্ছে একটা একটা ব্রায়োফাইট, এদেরকেই বলা হয়। সাউন্ড হেজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলো। সাউন্ড হেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলোই হচ্ছে ব্রায়োফাইট। এই ব্রায়োফাইটগুলো অধিকাংশই উদ্ভিদ স্থলজ প্রকৃতির, এগুলো আর ছায়াময় স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এগুলো সবসময়, যে দেখো ছবিতেই দেখলে বুঝতে পারবে, যেন ছায়া যুক্ত আর স্যাঁতস্যাঁতে ভিজে জায়গা, যেখানে সবসময় জল থাকে, সেরকম জায়গাতেই জন্মেছে। আর এই স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়। এই কারণেই এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়, এই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট বলা হয়। এদের জীবনচক্রে দুই রকমের লিঙ্গধর দেহ এবং রেণুধর দেহ পরিলক্ষিত হয়। আর উদ্ভিদের পর্যায়ক্রমিক পরিবর্তনে সাকসেশন এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাকসেশন মানে কি? এরা একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলোতে একবারে উচ্চ শ্রেণী পর্যন্ত উদ্ভিদ জন্মাতে পারে, তো সবার প্রথমের দিকে সেই জায়গাগুলোতে এরা জন্মায়। যেখানে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা হয়, সেখানে এদেরকে জন্মাতে দেখা যায়। তারপর ব্রায়োফাইট থেকে টেরিডোফাইটের সৃষ্টি হয়, ক্রম উন্নত উদ্ভিদের সৃষ্টি হয়। মানে টেরিডোফাইট থেকে তারপরে দেখা যাবে যে গুপ্তবীজী সৃষ্টি হয়, তারপরে ব্যক্তবীজী সৃষ্টি হয়। এরকমভাবে বড় বড় জায়গা, বড় বড় উদ্ভিদগুলো সেই জায়গা দখল করে। তাহলে প্রথমে যেহেতু ব্রায়োফাইট জন্মেছে, তাই জন্য এই পথটাকে বলা হয় সাকসেশন, এই পদ্ধতিটাকে বলা হয়। তাই সাকসেশনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা কোশ্চেন হয় সাকসেশন, বা এটাকে শর্টে পরীক্ষায় পড়তে পারে সিরি, SIRI। সিরিতে তারা প্রধান ভূমিকা রাখে। সিরিতে হচ্ছে এই ব্রায়োফাইটরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জীবাশ্ম ব্রায়োফাইটের নাম কি? জীবাশ্ম ব্রায়োফাইট মানে বুঝতেই পারছো, জীবাশ্মে পরিণত হয়েছে, যেমন হচ্ছে মার্কেনসিওলিডিস আর হচ্ছে নিয়াডিটা, এরা হচ্ছে জীবাশ্ম ব্রায়োফাইট। ব্রায়োফাইট যেমন রিক্সিয়া, তারপরে হচ্ছে রিক্সিওকার্পাস, এগুলো হচ্ছে ব্রায়োফাইট। দূষণ সূচক প্রদর্শনকারী ব্রায়োফাইটের নাম কি? ব্রায়াম এরা হচ্ছে, বা রুব্রাম, এরা হচ্ছে দূষণ সূচক হিসাবে কাজ করে। এরপরে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসে এই জায়গাটা, যে ব্রায়োফাইটদের ক্ষেত্রে প্রধান দেহটা কেমন। ব্রায়োফাইটদের ক্ষেত্রে প্রধান যে দেহটা, লিঙ্গধর দেহ। ঠিক আছে, এই যে দেহটা দেখতে পাচ্ছ, এইখানের যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই দেহটা কিন্তু এটা লিঙ্গধর দেহ। এইখানে যে এতগুলো আগের ছবিগুলো ছিল, এই যেমন এগুলো একটা একটা প্রধান লিঙ্গধর দেহ। এদের দেহের ভেতরে রেণুধরটা সৃষ্টি হয়। তো লিঙ্গধর অর্থাৎ যে শুক্রাণু ডিম্বাণুকে ধারণ করে তাকে লিঙ্গধর বলা হয়। দেখো, এদের কাণ্ড পাতা সদৃশ্য আদর্শ কাণ্ড ও পত্র সদৃশ্য না হওয়ায় এদের কাণ্ড সদৃশ্য অংশকে বলা হয় কোলয়েড বা কলিডো বলা হয়, আর পত্র সদৃশ্য অংশকে বলা হয় ফাইলিড। এদের আসলে পাতার মতো নয় বা কাণ্ডের মতো নয়, তাই পাতা অংশকে এবং কাণ্ড অংশকে ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। কাণ্ডকে বলা হয় কলিড আর পাতাকে বলা হয় ফাইলিড। এদের ক্ষেত্রে ফাইলিড বলা হয়। এদের অপরিণত অবস্থায় এদের লিঙ্গধর দেহটি সূত্রবৎ হয়, এতে প্রোটোনিমা বলা হয়। এদের ধরো যে একটা রেণু, এইটা একটা রেণু এসে পড়েছে এখানে, কিছু সময় পর দেখা যাবে এই রেণুর থেকে নতুন দেহ সৃষ্টি হওয়া শুরু হবে। সূত্রাকার একটা দেহ এইখান থেকে অঙ্কুরিত হয়ে তৈরি হয়, এরকমভাবে অঙ্কুরিত হয়ে তৈরি হয় এই সূত্রাকার দেহ। এই সূত্রাকার দেহটাকেই বলা হচ্ছে এখানে প্রোটোনিমা। তো প্রোটোনিমা থেকে এইখান থেকে এরপরে পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ ভিন্ন ভিন্নভাবে জন্মাবে। ধরো এটা পুং উদ্ভিদ, এইখানে এরকম স্ত্রী উদ্ভিদ সৃষ্টি হয়েছে, এরকমভাবে পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ ভিন্ন ভিন্নভাবে এইগুলোতে সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই সূত্র অংশটাকেই বলা হয় প্রোটোনিমা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোশ্চেন, প্রোটোনিমা। এদের কোনো মূল থাকে না, মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে। এককোষী রাইজয়েড থাকে আর বহুকোষী শল্ক বা রোম থাকে, যেগুলোকে স্কেল বলা হয়। তাহলে এদের ক্ষেত্রে রাইজয়েড এক প্রকারের নয়, রাইজয়েড দু প্রকারের। এককোষী একটা রাইজয়েড থাকে, আবার বহুকোষী শল্ক বা এটাকে স্কেল বলা হয়, মূলের পরিবর্তে দুটোই থাকে। এদের কাজটাই হচ্ছে পুষ্টিরস শোষণ করা, উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। এদের অঙ্গজ জনন অঙ্গ হলো গেমা বা টিউবার। এদের অঙ্গজ জনন অঙ্গ হচ্ছে গেমা। গেমা কাদের ক্ষেত্রে সৃষ্টি হয়? গেমা মার্কেনসিয়ার ক্ষেত্রে সৃষ্টি হয়। গেমা হচ্ছে মার্কেনসিয়াদের ক্ষেত্রে সৃষ্টি হয়। এদের গেমা সৃষ্টি হয়। এই যে দেখো, এই যে ছবিটা দেখতে পেয়েছ, এইখানে দেখো কত গেমা, কিছু কাপের মতো গঠন সৃষ্টি হচ্ছে তার দেহের ওপরে। এই প্রত্যেকটা কাপের মতো অংশকে বলা হয় গেমা। ঠিক আছে, এই গেমাগুলো এদের ক্ষেত্রে সৃষ্টি হয়, এই গেমা কাপ বলা হয়। আসলে এই গেমা কাপের ভেতরে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র রেণু সদৃশ্য গেমা অবস্থান করে। ঠিক আছে, বুঝতে পারছো ছবিটা দেখে? এই যেগুলো
বলো, কতবার বলবো? বোঝা গেছে? না, ওহো, তোমাদেরকে একবার বললে শোনা যায়নি, বললে। আমরা 10 বার বলবো তারপরে শুনতে পান আপনি। আচ্ছা, এবার দেখো এদের ক্ষেত্রে পুংধানী এবং স্ত্রীধানী সৃষ্টি হয়। এখানে পুংধানী স্ত্রীধানী, দেখো পুংধানীকে অ্যান্থেরিডিয়া বলা হয়। পুংধানীকে অ্যান্থেরিডিয়া অ্যান্থেরিডিয়া বলা হয়। দেখো এখানে অরিজিনাল ছবিটা পাওয়া যায়নি, এইরকম ছবিটা একটা পাওয়া গেছে যেটা আঁকা ছবি। এই দেখো এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অ্যান্থেরিডিও 4 সৃষ্টি হয়েছে। এই যে দেখো অ্যান্থেরিডিও 4 সৃষ্টি হয়েছে, আর কিছু ছাতার মতো আর্কিগোনিও 4 সৃষ্টি হয়েছে উপরে এসে উঠে। তো এইগুলোই হচ্ছে এখানে এ অ্যান্থেরিডিও মানে এ পুংধানীকে ধারণ করে, আর আর্চিগোনিও 4 মানে এ স্ত্রীধানীকে ধারণ করে, বা অ্যান্থেরিডিয়া আর আর্কিগোনিয়া বলা হয় এদেরকেই। ব্রায়োফাইটের অর্থনৈতিক গুরুত্ব, এই অর্থনৈতিক গুরুত্ব থেকেই বেশি কোশ্চেন পড়ে। দেখো স্ফ্যাগনামরা যেখানে জন্মায়, স্ফ্যাগনাম, সেখানে এদের মৃত্যুর পর কার্বন জাতীয় পিট মাটি গঠিত হয়। এদের মৃত্যুর পর এদের দেহটা একটা কার্বন জাতীয় পিট মাটি গঠন করে। এই পিট মাটির জল ধারণ ক্ষমতা বেশি হওয়ায় এগুলো চাষের উপযোগী হয়, আর পিট যেটা জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। একে পিট মৃত্তিকা বলা হয়। কোশ্চেন পড়ে যে পিট মৃত্তিকা কোন ব্রায়োফাইট থেকে সৃষ্টি হয়, তাহলে স্ফ্যাগনাম থেকে পিট মৃত্তিকাটা সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর মোড়ক বাঁধাইয়ের কাজে স্ফ্যাগনাম পিট মোড়ক বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হয়। মোড়ক যদি কিছু কোনো ওখানে অনেক সময় হচ্ছে, যেমন এই যে ধরো ফ্লিপকার্টে যে সব জিনিসপত্র আসে, তো সেগুলোকে যাতে নষ্ট না হয়ে যায়, যেমন সুন্দরভাবে একটা বাঁধাই করা হয়, মোড়ক বলে এই জিনিসগুলোকে। তো সেরকম স্ফ্যাগনাম দিয়েও যদি মোড়ক বাঁধাই করা হয়, কোনো জিনিস নষ্ট হয়নি, মানে ভেঙে যায়নি সহজে। তারপরে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি, অনুর্বর জমিতে স্ফ্যাগনামের আচ্ছাদন সৃষ্টি করে, যা চাষযোগ্য জমির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। চাষযোগ্য জমির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। স্ফ্যাগনাম তুলোর মতো অনেকটা কাজ করে। জীবাণু নিবারণ এবং জল শোষণ ক্ষমতা থাকায় তুলোর বিকল্প হিসাবে ড্রেসিংয়ের কাজে ব্যবহার করা হয়। এগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তুলোর অভাব পড়ে যায়, তখন এগুলোকে ব্যবহার করা হয়েছিল, তুলোর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছিল। তারপর ভূমিক্ষয় রোধ করে, কৃষি জমিকে রক্ষা করে, ভূমিক্ষয় রোধ করে। ভেষজ হিসাবে ব্যবহার করা হয় কাদেরকে? ভেষজ মার্কেনসিয়া পলিমরফা ব্যবহার করা হয় যকৃৎ এবং ফুসফুসের রোগে, ফুসফুসের পীড়ায় ব্যবহার করা হয়। এটা একটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আবার স্ফ্যাগনাম থেকে স্ফ্যাগনল পাওয়া যায়, যা চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। একইভাবে দূষণ নির্দেশক হিসাবে কাজ করে, যেমন যেমন ফ্রুলানিয়া মাসিকোলা আর লোফোকোলেয়া মাইনর। এরা দূষণ অধিষ্ঠিত এলাকায় বসবাস করতে পারে না বলে এদের দূষণ নির্দেশক হিসাবে ব্যবহার করা হয়। অন্যান্য উদ্ভিদের বাসভূমি, মস জাতীয় উদ্ভিদ পর্বত গাত্রে সবুজ আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণের মধ্যে অন্যান্য উদ্ভিদ বাসভূমি তৈরি হয়, উদ্ভিদের বাসভূমি সৃষ্টি হয়। এবার দেখো ব্রায়োফাইটকে প্রধান 3 ভাগে ভাগ করা যায়। ব্রায়োফাইটকে, ঠিক আছে, ব্রায়োফাইটকে প্রধান 3 ভাগে ভাগ করা যায়।
এখন এই যে তিনটা ভাগে ভাগ করা যায় ব্রায়োফাইটকে, একটা হচ্ছে হেপাটিকপসিডা, অ্যান্থোসেরাটপসিডা, আর একটা হচ্ছে ব্রায়োপসিডা। প্রথমে হচ্ছে হেপাটিকপসিডা। এটা হচ্ছে হেপাটিকপসিডা। আরেকটা আছে অ্যান্থোসেরাটপসিডা। আরেকটা হয় যেটাকে বলা হয় ব্রায়োপসিডা। ঠিক আছে, এই তিন ভাগে ভাগ করা যায় ব্রায়োফাইটকে, প্রধান তিনটা ভাগে ভাগ করা যায় এইটাকে। তো প্রথম ভাগটা কি? হেপাটিকপসিডা। ঠিক আছে, এই প্রথম ভাগ দেখো, এটাই হয়েছে প্রথম ভাগে হেপাটিকপসিডা। হেপাটিকপসিডার যে উদ্ভিদগুলো সেগুলো এইটাই, পাশে যে ছবি দেওয়া আছে এটা হচ্ছে মার্কেনসিয়া, আরেকটা হয় রিক্সিয়া আর মার্কেনসিয়া। এই পৃষ্ঠ অঙ্কীয় থ্যালাস প্রকৃতির, এরা মানে পৃষ্ঠদেশ এবং অঙ্কদেশ দুটো আবরণ থাকে, একটা ওপরের দিক আর একটা উল্টো দিক। যৌন অঙ্গ পৃষ্ঠদেশে সৃষ্টি হয়। যদি সবুজ কালারের হয় এই রিক্সিয়াগুলোকে দেখতে হয় এরকম টাইপের দ্যাগ্র শাখা বিন্যাস বিশিষ্ট, এরকম টাইপের রিক্সিয়াগুলোকে দেখতে হয়, এরকম দ্যাগ্র শাখা বিন্যাস বিশিষ্ট হয়, এরকমভাবে থাকে। তো এর যদি মাঝ বরাবর ক্ষেত্রে দেখা যায় তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠদেশে যৌন অঙ্গ সৃষ্টি হয়, এইটাকে পৃষ্ঠদেশ বলা হয়। ক্লোরোপ্লাস্ট অসংখ্য পাইরিনয়েড বিহীন হয়, মানে ক্লোরোপ্লাস্ট মানে কি নিজেদের খাদ্য নিজেরা এখানে তৈরি করতে পারবে। ক্যাপসুলের প্রাচীর একস্তর বিশিষ্ট হয়, এর ভেতরে এরকম পৃষ্ঠদেশে ছোট ছোট অনেক কালো কালো স্পট দেখা যায়। এইগুলোতে পুংধানী এবং স্ত্রীধানী তৈরি হয়, যেগুলো পরবর্তীকালে স্ত্রীধানীগুলো ক্যাপসুল গঠন করে। এইগুলোই পরবর্তীকালে ক্যাপসুল সৃষ্টি করবে। ঠিক আছে, ক্যাপসুল সৃষ্টি করে। এই রিক্সিয়াদেরকে লিভার ওয়ার্ডস বলা হয়, এটা প্রচুর পড়ে পরীক্ষায়। লিভার ওয়ার্ডস কাদেরকে বলা হয়? রিক্সিয়া আর মার্কেনসিয়াদেরকে বলা হয়। এরপরে দেখো অ্যান্থোসেরস। অ্যান্থোসেরসটা কেমন হয়? অ্যান্থোসেরসও মাটির সঙ্গে যেন স্টিকারের মতো চিটিয়ে অবস্থান করে। অ্যান্থোসেরস সেক্ষেত্রে এই যে ছবিটা দেখা যেন মাটির সাথে অবস্থান করছে এবং সবুজ সবুজ কিছুগুলো এরকম উপরের দিকে উঠে গেছে সেটা থেকে, সবুজগুলো। এই সবুজগুলো হলো তার রেণুধর দেহ। এই যে আরেকটু ভালো করে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখো সবুজ সবুজ এগুলো উপরের দিকে উঠে যাচ্ছে, এগুলো হচ্ছে রেণুধর দেহ, যেটা ফুট এবং সিটা দ্বারা গঠিত হয়। এই নিচের অংশটাকে বলা হয় ফুট, আর উপরের সোচালা অংশটাকে বলা হয় সিটা, বৃন্তের মতো অংশ যেটা। এই ফুট আর সিটা দ্বারা গঠিত হয় অ্যান্থোসেরাটপসিডার রেণুধর দেহ। কিন্তু এখানে হেপাটিকপসিডাদের ক্ষেত্রে রেণুধর দেহ শুধু ক্যাপসুল দ্বারা গঠিত হয়। এরকম কিছুটা কলসির মতো দেখতে হয়, যেগুলোকে ক্যাপসুল বলা হয়, যার ভেতরে অসংখ্য রেণু অবস্থান করে। অ্যান্থোসেরাটপসিডার ক্ষেত্রে এই রকম প্রধান দেহের উপরিভাগে একটা যেন সিংয়ের মতো অংশ আছে, এটাই হচ্ছে অ্যান্থোসেরসের রেণুধর দেহ।
থ্যালাসের প্রত্যেকটি কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, যার কেন্দ্রে একটি পাইরিনয়েড দানা থাকে। আর থ্যালাসের পৃষ্ঠদেশে একটি বা একাধিক যৌনাঙ্গ থাকে। পুংধানী ও স্ত্রীধানী নিয়ে যৌনাঙ্গ গঠিত হয়। এরপর ব্রায়োপসিডা। আসলে এই ব্রায়োপসিডাদেরকেই মস বলা হয়। এই ব্রায়োপসিডারাই আসলে মস। এই মসেদের ক্ষেত্রেই সূত্রাকার থ্যালাস প্রকৃতির দেহটাকে প্রোটোনিমা বলা হয়, যে লিঙ্গধর দশা, কাণ্ড ও পত্র নিয়ে গঠিত হয়। ব্রায়োপসিডারাই হলো এখানে যেমন ফিউনারিয়া। ফিউনারিয়া ফিউনারিয়াদের ক্ষেত্রে দেখা যায়, যদি একটা আঁকা ছবি এরকম ভাবে নেওয়া হয় তাহলে দেখতে পাবেন, দেখো এই যে স্টেম, লিফ, রাইজয়েড বলে লেখা আছে, আর সাইডে লেখা আছে গ্যামেটোফাইট। মানে কি, এই প্রধান দেহটা হচ্ছে গ্যামেটোফাইটিক দেহ, কিন্তু এই উপরের দেহটা হচ্ছে স্পোরোফাইটিক দেহ, যেখানে স্পোরোফাইটিক দেহের ভেতরে রেণু সৃষ্টি হয়েছে। এদের ক্ষেত্রে ফুট, সিটা এবং ক্যাপসুল নিয়ে গঠিত। এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এটা, ঠিক আছে। ফুট, সিটা এবং ক্যাপসুল নিয়ে গঠিত হয়। কেন্দ্রীয় কলুমেলাকে অর্কিস্পোরিয়াম বেষ্টন করে থাকে। অর্কিস্পোরিয়াম যেমন ফিউনারিয়া আর স্ফ্যাগনাম ক্ষেত্রে দেখা যায়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউনারিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এতে দেখা এখানে লেখা আছে স্পোরাঞ্জিয়াম বলে। এর এইটার ভেতরে এটাকে স্পোরাঞ্জিয়াম বলা হয়। স্পোরাঞ্জিয়াম এর ভেতরে অসংখ্য রেণু সৃষ্টি হয়। সেক্ষেত্রে যদি দেখো, এর তিনটা অংশ আছে। একেবারে নিচের অংশ আছে ফুট, মাঝের অংশ আছে সিটা, আর একেবারে উপরের অংশকে বলা হয় ক্যাপসুল। ঠিক আছে, স্প্যাগনাম। এবার দেখো এই যে ছবিতে কিছু দেখানো হয়েছে, এই যে রোজেট থ্যালাস। ভালো করে দেখো, রিক্সিয়াগুলো দ্যাগ্র শাখাবিন্যাস বিশিষ্ট। যখন এক জায়গায় জন্মায়, এই যে রিক্সিয়াগুলো যেখানে যেখানে এক জায়গায় জন্মাইছে, সেখানে দ্যাগ্র শাখাবিন্যাসের গঠন সৃষ্টি করেছে। দ্যাগ্র যেন প্রত্যেকটার ক্ষেত্রে দেখো দুটো করে, এটা এইখান থেকে দুটো হয়েছে, এরকম বেশিরভাগ ক্ষেত্রে দ্যাগ্র শাখাবিন্যাস লক্ষ্য করা যায়। দুটো শাখাবিন্যাস একসঙ্গে থাকে। তাই জন্য এরা হচ্ছে যখন একসাথে জন্মায়, অনেকগুলো একসঙ্গে থাকে, তখন গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে লাগে বলে রিক্সিয়া আর মার্কেনসিয়াকে রোজেট থ্যালাস বলা হয়। ঠিক আছে, তারপরে মার্কেনসিয়া, এটা এই যে মার্কেনসিয়া, আর এটা হচ্ছে ফিউনারিয়া। এইখানে একটু শর্ট কোশ্চেন আছে। হেপাটিকপসিডা শ্রেণীর ব্রায়োফাইটদের রেণুধরের মধ্যে এক ধরনের এককোষী লম্বা বন্ধা গঠনের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাকে স্পোর বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে ইলেটার বলা হয়। ঠিক আছে, এককোষী এদেরকে ইলেটার বলা হয়, যেগুলো স্পোরের বিস্তারে সহায়তা করে। ঠিক আছে, অপরদিকে অ্যান্থোসেরাটোপসিডা শ্রেণীভুক্ত ব্রায়োফাইটাদের রেণুধর কলা থেকে বহুকোষী গঠন পরিলক্ষিত হয়, এদেরকে সিউডো ইলেটার বলা হয়। তো পরীক্ষায় কোশ্চেন আছে যে ইলেটর বা সিউডো ইলেটর কোন প্রাণীদের ক্ষেত্রে, এটা একটা কোশ্চেন আছে ব্রায়োফাইটদের ক্ষেত্রে। পেরিস্টোম দাঁত কাদের থাকে? যেমন
পারপুলার ক্ষেত্রে পেরিস্টোম দাঁত দেখা যায়, যেটাও রেণু বিস্তারে সহায়তা করে। পেরিস্টোম দাঁত দ্বিস্তর বিশিষ্ট হয়, বাইরের দিকেরটাকে এক্সোস্টোম এবং ভেতরের দিকেরটা এন্ডোস্টোম বলা হয়। তাদের তাদের ডিপ্লোলিপিডাস মস বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মস। মসদের আসলে মস কারা পরিচিত? মস নামে পরিচিত হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইটদের মধ্যে যে ব্রায়োপসিডারা, অ্যান্থোসেরাটপসিডা এরা বা রিক্সিয়া আর অ্যান্থোসেরস, এগুলো হচ্ছে মস নামে পরিচিত নয়।